হ্যালো সেকেন্ড ইয়ার, আজকে তোমাদের লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, তবে আমি তোমাদেরকে যেহেতু অনেক অনেক গ্রুপেই বলে দিয়েছি যে লাইভ ক্লাস এখন থেকে সপ্তাহে হয়তো একদিন করে নিব। আর বাকি সময়টাতে এই যে যেভাবে ভিডিও এখন দিচ্ছি এভাবে ভিডিও শেয়ার করব। আচ্ছা, সো আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করব সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য রোমান্টিক পোয়েটস কন্ট্রিবিউশন টু দ্য রোমান্টিক এজ। রোমান্টিক এজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে রোমান্টিক পোয়েটদের কন্ট্রিবিউশন বা অবদান কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই প্রশ্নটার একটা অ্যান্সার আছে তোমাদের স্টাডি গাইডে এবং সেইখানে দেওয়া আছে, বাট অতটা ভালো করে দেওয়া নেই। তো তার জন্য তোমরা ওই নোটটা পড়বে এবং ওই নোটটার সাথে আরও কিছু তথ্য অ্যাড করে নিবে, এবং সেই জন্য আমি নেট থেকে কিছু তথ্য নিয়েছি এবং এই তথ্যগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই প্রশ্নটাই আমরা লিখব, কিন্তু অতিরিক্ত তথ্য হিসেবে এখান থেকে নিবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা তোমরা তৈরি করবে। ওকে, দেখো আমরা শুরুতেই এখানে একটা ইন্ট্রোডাকশন পড়ব এবং এরপরে কবিদের নাম অনুসারে আমরা প্রত্যেকটা পয়েন্ট তৈরি করব এবং সেই পয়েন্ট অনুযায়ী আলোচনা করব। তাহলেই যেটা হবে যে কবিদের যে কন্ট্রিবিউশন সেটা হয়ে যাবে। দেখো, বলা হচ্ছে যে রোমান্টিসিজম ওয়াজ এ মুভমেন্ট দ্যাট ডমিনেটেড অল জনরাস। রোমান্টিসিজম এটা একটা মুভমেন্ট ছিল, লিটারেরি মুভমেন্ট, এবং এইটা সমস্ত অর্থাৎ আর্ট বা শিল্পের যে যত রকমের হচ্ছে জনরা ছিল, ক্যাটাগরি ছিল, সবগুলোকেই মূলত ডোমিনেট করেছিল। যেমন বলা হচ্ছে ইনক্লুডিং লিটারেচার, মিউজিক, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই সব কিছুকেই মূলত ডোমিনেট করেছিল রোমান্টিক মুভমেন্ট ইন ইউরোপ অ্যান্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি। দ্য 19th সেঞ্চুরির ফার্স্ট হাফে ইউরোপ এবং ইভেন ইউনাইটেড স্টেটেও এটা ব্যাপকভাবে প্রাধান্য বিস্তার করেছিল। ইট অরিজিনেটেড ইন দ্য late 18th century as a reaction against the ideals of order, came harmony, idealization, and rationality, which marked classicism in general and late 18th century neoclassicism in particular. বলছে যে এইটা মূলত শুরু হয়েছিল, অর্থাৎ এই যে রোমান্টিসিজমটা এটা 1800 শতকের শেষের দিকে, এবং এটা মূলত শুরু হয়েছিল একটা রিয়াকশন হিসেবে। রিয়াকশন কিসের? এগেনস্ট দ্য আইডিয়ালস অফ অর্ডার, অর্থাৎ খুবই নিয়ম শৃঙ্খলা, কড়া নিয়ম শৃঙ্খলা বা রীতিনীতি, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে, এবং আদর্শ মেনে চলা, এইগুলোর একটা রিয়াকশন হিসেবে এটা শুরু হয়েছিল। এবং সেই রিয়াকশনটাকে আবার আমরা বলতে পারি যে এগুলো ক্লাসিসিজমের এগেনিস্টে এই এজটা শুরু হয়েছিল। ইট ওয়াজ ইনফ্লুয়েন্স বাই দ্য জার্মান মুভমেন্ট। এখানে বলা হচ্ছে যে এটা জার্মান মুভমেন্ট দ্বারাও ইনফ্লুয়েসড হয়েছিল, যে জার্মান মুভমেন্টের এই যে এই অংশটুকু তোমরা না লিখলেও হবে। আচ্ছা, Romanticism laid emphasis on emotion and individualism as well as glorification of the past and of nature. বলা হচ্ছে রোমান্টিসিজমটা মানে স্থাপিত হয়েছিল, রোমান্টিসিজমের যে যুগ সেটা, এটা মূলত এমফ্যাসিস দিত, জোর দিত হচ্ছে ইমোশন এবং একক ব্যক্তির ইমোশনের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালিজমের ক্ষেত্রে। এবং আরও কি করতো, এটা হচ্ছে অতীত এবং নেচারের যে গ্লোরিফিকেশন, নেচারের যে বন্দনা, সেটা নিয়ে আর কি লেখালেখি হতো ওই সময়টাতে। দ্য মুভমেন্ট ওয়াজ পার্টলি এ রিয়াকশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। বলা হচ্ছে যে দ্য সায়েন্টিফিক র্যাশনালাইজেশন অফ নেচার। বলা হচ্ছে যে এই যে রোমান্টিক মুভমেন্ট যেটা, সেটা পার্টলি একটা রিয়াকশন ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের, এবং সায়েন্টিফিক যে নতুন নতুন জিনিস আবিষ্কার হতো, ডিসকভারিগুলো হতো, ইনভেনশন হতো, সেইগুলোর একটা রিয়াকশন হিসেবে কিন্তু রোমান্টিক মুভমেন্টটা তৈরি হয়েছিল। দ্য বেস্ট নোন ইংলিশ রোমান্টিক পোয়েটস ইনক্লুড, অর্থাৎ বেস্ট নোন সবচেয়ে বেশি পরিচিত ইংলিশ রোমান্টিক যে কবি তারা হচ্ছে উইলিয়াম ব্লেক, এস.টি. কোলরিজ, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে জন কিটস, লর্ড বাইরন এবং পার্সি বিশি শেলি, এই কয়জনই। এটা হচ্ছে ইংলিশদের। এখানে আমেরিকানদের কথাও কিছু বলেছে, তবে আমরা যেহেতু আমেরিকানদের আলোচনা আমাদের ইয়েতে নেই, সো আমরা আমেরিকানদের নিয়ে আলোচনা করব না।
সো এখানে তোমরা এবার বলতে পারো যে এদের কন্ট্রিবিউশনটা উই আর গোয়িং টু ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য রোমান্টিক পোয়েটস। এইটাকেই তোমরা হচ্ছে ইন্ট্রোডাকশন হিসেবে ইউজ করতে পারো। ওকে, এবার দেখো আমরা শুরুতেই যার কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস টি কোলরিজ। এটা তোমরা আগে পরে করতে পারো, শুরুতে ওয়ার্ডসওয়ার্থ নিয়ে আসতে পারো, নো প্রবলেম। তো আমি এখানে যেহেতু এখানে দেওয়া আছে এস টি কোলরিজ শুরুতেই স্যামুয়েল টেইলর কোলরিজ, আমরা তার কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো। কন্ট্রিবিউশন হচ্ছে তিনি ইংলিশ এই রোমান্টিক যে এজ এটাকে সাকসেসফুল করার জন্য তিনি কি কি অবদান রেখেছেন। সো এর লাইফ স্পান দেওয়া রয়েছে, ন্যাশনালিটি হচ্ছে ইংলিশ, ইংল্যান্ডের সে, এটা দেওয়া আছে, আমাদের এগুলো লাগবে না। সো আমরা এগুলো কেটে দিতে পারি। দেখো বলা হচ্ছে অ্যালং উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে স্যামুয়েল টেইলর কোলরিজ ইজ ক্রিয়েটেড উইথ ফাউন্ডিং দ্য রোমান্টিসিজম মুভমেন্ট ইন ইংল্যান্ড। বলা হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে এই এস টি কোলরিজ তিনি একটা ভিত্তি তৈরি করেছিলেন এই রোমান্টিক মুভমেন্টের ইংল্যান্ডে। তার মানে এটা একটা কন্ট্রিবিউশন, সেই অবদানটা রেখেছিল। In 1797, the two friends broke the decorum of neoclassical verse with daring original poetic works which laid emphasis on emotion and glorification of nature. বলা হচ্ছে যে 1797 সালে দুই ফ্রেন্ড অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ তারা নিওক্লাসিক্যাল যে কবিতা রাইটিংয়ের যে ডেকোরাম, নিয়ম নীতি রীতিনীতি, সেগুলোকে ভেঙে ফেলেছিল তারা অরিজিনাল একেবারে একটা রাইটিং দিয়ে নতুন ধারার একটা রাইটিং করেছিল, এবং যেখানে তারা এমফ্যাসিস করেছিল, জোর দিয়েছিল মানুষের পার্সোনাল ইমোশন এবং হচ্ছে প্রকৃতির যে বন্দনা সেটার উপরে। দ্য ফলোয়িং ইয়ার দেয়ার কালেকশন অফ পোয়েট্রি লিরিক্যাল ব্যালেডস ওয়াজ পাবলিশড, এবং ওই বছরেই তাদের যে একটা কালেকশন এস টি কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালেড, এটা পাবলিশ হয়েছিল। Though the immediate reaction to lyrical ballads was modest, it is now considered a landmark work which changed the course of English literature and poetry by launching the influential romantic movement. যদিও শুরুতে লিরিক্যাল ব্যালেডসের পাবলিশিংটা ক্ষেত্রে যে রিয়াকশনটা হয়েছিল সেটা অনেক শান্তশিষ্ট বা মডেস্ট ছিল, কিন্তু পরবর্তীতে বিশেষ করে এখন এই লিরিক্যাল ব্যালেডসকে একটা ল্যান্ডমার্ক হিসেবে কনসিডার করা হয়, যে এই লিরিক্যাল ব্যালেন্সের মাধ্যমে মূলত ইংলিশ লিটারেচার এবং ইংলিশ যে মুভমেন্ট সেইটা শুরু হয়েছিল। এস টি কোলরিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার ইন ইংলিশ পোয়েট্রি হু ডিপলি ইনফ্লুয়েন্সড বাই মেজর পোয়েটস অফ দ্য ইরা ইনক্লুডিং ওয়ার্ডসওয়ার্থ। বলা হচ্ছে এস টি কোলরিজ তিনি একেবারে খুবই গুরুত্বপূর্ণ একজন রোমান্টিক পোয়েটস, এবং তিনি ডিপলি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন অন্যান্য আরও কিছু কবি দ্বারা, এবং একই সঙ্গে বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্বারা। Among other things, he is created the utilizing everyday language to express profound poetic images and ideas. এবং তার যে অনেক বৈশিষ্ট্য আছে তার ভিতরে একটা হচ্ছে যে তিনি মানুষের প্রতিদিনের যে শব্দ ভাষা যেগুলো সেগুলো তিনি ইউজ করতেন তার কবিতা লেখার ক্ষেত্রে, বা তার পোয়েটিক আইডিয়াল যেগুলো সেগুলো প্রকাশ করার ক্ষেত্রে। সো এই হচ্ছে এস টি কোলরিজের অবদান, এবং এস টি কোলরিজের তিনটা বিখ্যাত কবিতা এখানে দেওয়া আছে, যে কুবলা খান, ক্রিস্টাবেল এবং রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। তো এইগুলো হচ্ছে তার লেখা, এগুলোও তোমাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে পার্সিবিসি শেলি সম্পর্কে আমরা এবার জানবো যে সে কি অবদান রেখেছে। এও ন্যাশনালিটি ইংলিশ ছিল, তার মানে ইংল্যান্ডের কবি। Percy Shelley was one of the leading second-generation Romantic poets, and he created some of the best-known works of the movement. বলা হচ্ছে যে এই পার্সি বিশি শেলি তিনি হচ্ছেন রোমান্টিকদের সেকেন্ড জেনারেশনের পোয়েট, এবং তিনিও রোমান্টিক এজকে লিড দিয়েছেন, এবং তিনি অনেক রোমান্টিক কবিতা বা সুন্দর সুন্দর কবিতা তিনি লিখেছেন যেটা রোমান্টিক মুভমেন্টকে এগিয়ে নিয়ে গিয়েছে। হি ওয়াজ এ কন্ট্রোভার্সিয়াল রাইটার whose poems are marked by uncompromising idealism and great personal conviction. তার রাইটিংগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল হতো, এবং তার রাইটিংগুলোর ক্ষেত্রে মার্ক করা হতো যে আনকম্প্রোমাইজিং আইডিয়ালিজমের সঙ্গে আনকম্প্রোমাইজ করতে ছিল,
এবং গ্রেট পার্সোনাল কনভিকশন ছিল তার রাইটিংগুলোর ভিতরে। Though he produced works throughout his life, most publishers and journals declined to publish them for fear of being arrested for either blasphemy or sedition. বলা হচ্ছে যে তার যে রাইটিংগুলো সেগুলো তিনি তার সারা জীবন ধরে লিখেছেন, কিন্তু ম্যাক্সিমাম পাবলিশার বা জার্নালিস্ট যারা ছিল, জার্নাল যারা ছিল, তারা তাদের রাইটিংগুলো, পাশাপাশি শেলির রাইটিংগুলো তারা পাবলিশ করতে চাইতো না, কারণ অ্যারেস্ট হওয়ার ভয়ে, বিশেষ করে ব্লাসফেমি আইন বা ধর্ম বা নৈতিকতা বিরোধী যে লেখালেখি সেইটাতে অ্যারেস্ট হওয়ার জন্য ভয়ে। অ্যাজ এ রেজাল্ট শেলি কুডন্ট গ্যাদার এ মেইন স্ট্রিম ফলোয়িং ডিউরিং হিজ লাইফ টাইম, এবং এই জন্যে শেলি তার লাইফ টাইমে মেইন স্ট্রিম ফলোয়িংটা তৈরি করতে পারেনি, মানে মেইন যে স্রোতধারা রাইটারদের সেখানে তিনি ওভাবে নিজেকে জায়গা করতে পারেননি তার লাইফ টাইমে বেঁচে থাকতে। However, his popularity grew steadily following his death, and ultimately he achieves worldwide fame and acclaim. বলা হচ্ছে যদিও তিনি তার লাইফ টাইমে তিনি পাননি, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর পর তিনি হচ্ছে তার যে অ্যাচিভমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি, সেটা তিনি পেয়েছেন। অ্যাপার্ট ফ্রম বিং an idol for later generation of poets, Percy Bysshe Shelley is exerted influences on such prominent figures as the German philosopher Karl Marx and the Indian freedom fighter মহাত্মা গান্ধী। বলছে যে যদিও তিনি হচ্ছে মানে পোয়েটদের ওভাবে আইডল হতে পারেননি, কিন্তু তারপরেও তিনি ইনফ্লুয়েন্স রেখেছেন তার রাইটিংয়ের মাধ্যমে হচ্ছে পরবর্তীতে কার্ল মার্কসের ওপরে, এবং একই সঙ্গে ইন্ডিয়ান যে মহাত্মা গান্ধী রয়েছে তার উপরে। বিশেষ করে এক কথায় এই পার্সি বিশি শেলি কিন্তু ছিল একটা বিদ্রোহী কবি আর কি, কবি নজরুলের মতো। হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেক যে পোয়েটরা রয়েছে তাদের ভিতরে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভাবা হয়। তার রাইটিংগুলোর মধ্যে রয়েছে যেমন ওজিমান্দিয়াস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, তারপরে প্রমিথিউস আনবাউন্ড, এগুলো রয়েছে। সো এগুলো হচ্ছে তার কন্ট্রিবিউশন, এবং এখানে যা কিছু বললাম সেগুলো হচ্ছে তার কন্ট্রিবিউশন। এরপর আমরা জানবো হচ্ছে রবার্ট বার্নস। এটা জানার দরকার নেই, কারণ আমরা শুধুমাত্র রোমান্টিক পোয়েট যেগুলো বিখ্যাত সে তাদের কন্ট্রিবিউশনগুলো জানবো। সো আচ্ছা, এবার আসি জন কিটসে। জন কিটস তোমরা জানো যে সবচেয়ে ইয়াংগেস্ট পোয়েট রোমান্টিকদের মধ্যে, এবং মজার ব্যাপার হচ্ছে রোমান্টিক পোয়েটদের মধ্যে তিনি সবার শেষে জন্মগ্রহণ করেন এবং সবার আগে তিনি মারা যান। মাত্র দেখো কত, 21 আর 5 26 বছর বয়সে তিনি মারা যান, এবং ন্যাশনালিটি ইংলিশ ছিল, অর্থাৎ তিনি ইংল্যান্ডের ছিলেন। Along with Lord Byron and Percy Bysshe Shelley, John Keats was one of the most prominent figures of the second generation of English romantic poets. অর্থাৎ একেও সেকেন্ড জেনারেশনের মধ্যে ফেলা হয়েছে, এবং বলা হচ্ছে পার্সি বিশি শেলি এবং লর্ড বাইরনের মধ্যে তিনিও অনেক প্রমিনেন্ট ফিগার ছিলেন। কিটস ডাইড ডিউ টু টিউবারকুলোসিস ইন 1821 at the age of 25। 25 বছর বয়সে এই কিটস যক্ষা রোগে মারা যায়। His works was in publication for only 4 years, and it was not generally well received by critics during his lifetime. অর্থাৎ এই যে কিটস, তার যে কবিতাগুলি সেগুলো পাবলিশ হয়েছিল শুধুমাত্র 4 বছর, কিন্তু তার লাইফ টাইমে সেগুলো ক্রিটিকদের কাছে অতটা গ্রহণযোগ্যতা পায়নি। However, his reputation grew after his death, and by the end of the 19th century he became one of the most beloved of all English poets. যাই হোক, তার যে রাইটিংগুলো এগুলো তার মৃত্যুর পরে, বিশেষ করে 19 শতকের শেষের দিকে এসে তিনি বিখ্যাত হয়ে যান এবং একজন মোস্ট লাভড ইংলিশ পোয়েট হিসাবে স্বীকৃতি পান। The most famous and acclaimed poems of Keats are a series of 6 odes known as the Odes of 1819. তার সমস্ত যে রাইটিংগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যে রাইটিং সেটা হচ্ছে একটা সিরিজ, সেটা হচ্ছে সেই সিরিজে 6টা ওড আছে, এবং সেটার নাম হচ্ছে ওডস অফ 1819। The most highly regarded
among these is To Autumn, which has been called one of the most perfect short poems in the English language. এবং তার যে রাইটিংগুলো, বিশেষ করে ওই ওর্ডগুলো, সেগুলোর ভিতরে একটা রয়েছে টু অটাম, অর্থাৎ ওড টু অটাম, যেটাকে বলা হয় যে সবচেয়ে পারফেক্ট এবং ছোট একটা কবিতা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। থ্রু হিজ 1819 odes, Keats created a new type of short lyrical poems which influenced the later generation. এই ওড টু মানে ওড অফ 1819 এইটার মাধ্যমে কিটস একটা নতুন ধরনের শর্ট লিরিক্যাল পোয়েম তৈরি করেন এবং সেটা পরবর্তী জেনারেশনের উপরে একটা ইনফ্লুয়েন্স রাখতে সক্ষম হয়। সো এখানে দেখো তার রাইটিংগুলো হচ্ছে টু অটাম, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, হোয়েন আই হ্যাভ ফিয়ার্স, এগুলো হচ্ছে তার বিখ্যাত রাইটিংগুলো। আচ্ছা, তো এবার আমরা জানবো লর্ড বাইরন সম্পর্কে। লর্ড বাইরনও ইংলিশ পোয়েট, এবং লর্ড বাইরনের যে পুরো নাম সেটা হচ্ছে লর্ড গর্ডন, আচ্ছা জর্জ গর্ডন বাইরন, এবং তাকে কমনলি সবাই লর্ড বাইরন হিসেবেই চেনে, এবং ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক মুভমেন্টের লিডিং একজন ফিগার। লর্ড বাইরন তার প্রথম যে অ্যাচিভমেন্টটা পায় সেটা হচ্ছে তার একটা টু ক্যান্টোস পাবলিশের মাধ্যমে, সেটা হচ্ছে তার ন্যারেটিভ পোয়েমের, এটা হলো চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ নামক 1812 সালে এই রাইটিংটা বের হয়, এবং এটার মাধ্যমে সে প্রথম ফেম পায় আর কি। হিজ রেপুটেশন ফার্দার enhanced with his 4 highly successful poems referred to as the Oriental Tales. Oriental Tales নামে আরেকটা তার রাইটিং, সেটা পাবলিশের মাধ্যমে তিনি তার সাফল্যটা আরো বেশি হয় আর কি। Lord Byron is often described as the most flamboyant and notorious of the major romantic due to his indulgent life and numerous love affairs. আচ্ছা, লর্ড বাইরনের কে আরো বিভিন্নভাবে তাকে ডেসক্রাইব করা হয়, বিশেষ করে তিনি তার একটা কুখ্যাতি ছিল মেজর রোমান্টিক পোয়েট হিসেবে, বিশেষ করে তিনি তার অনেক লাভ অ্যাফেয়ারের কারণে বা তার যে বিশৃঙ্খল লাইফ, সেই লাইফের কারণে তার একটা কুখ্যাতি রয়েছে। Many of his poems are autobiographic in nature, and much of his works is pervaded by the Byronic hero as idealized but flawed characters capable of great passion and talent but rebellious, arrogant and self-destructive. তার যে রাইটিংগুলো, সেই রাইটিংগুলোর মধ্যে অনেকটাই হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল হয়, মানে নেচারের দিক থেকে, এবং তার রাইটিংয়ের যে হিরোরা যারা হয় তারা হচ্ছে বাইরনিক হিরো। মানে বাইরনিক হিরোরা যেটা হয় যে তাদেরকে আইডিয়ালাইজড করা হয়, তাদের ক্যারেক্টারের ভিতরে অনেক ফ্ল থাকে, তারা অনেক প্যাশনেট হয়, তারা ট্যালেন্টেড হয় কিন্তু রেবেলাস, অ্যারোগ্যান্ট এবং সেলফ ডিস্ট্রাকটিভ হয়ে থাকে। আর বাইরনিক লাভ তো তোমরা জানোই, বাইরনিক লাভ থেকে বাইরনিক হিরোরা মূলত বাইরনিক লাভ দিয়ে ইনফ্লুয়েন্সড। প্ল্যাটনিক লাভ হচ্ছে আত্মার ভালোবাসা, আর বাইরনিক লাভ হচ্ছে দৈহিক ভালোবাসা। সো এই বাইরনের যেই হিরোগুলো সে ক্রিয়েট করতো তারা মূলত এই ফিজিক্যাল রিলেশনের দিকে বেশি তাদের ঝোঁক ছিল। Lord Byron is considered the leading second generation romantic poet, and he continues to be influential and widely read. লর্ড বাইরন তাকে সেকেন্ড জেনারেশনের যে পোয়েট, রোমান্টিক পোয়েট, তাদের মধ্যে লিডিং বলা হয়ে থাকে, এবং সে অনেক ইনফ্লুয়েন্সিয়াল হয় এবং অনেক তাকে পড়া হয় তার রাইটিংগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে ডন জুয়ান, তারপরে শি ওয়াকস ইন বিউটি, তারপরে চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, এই রাইটিংগুলো। এরপরে আসছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থই হচ্ছে সবচেয়ে বড় এই রোমান্টিকদের ভেতরে, বা তার ফেম, খ্যাতি সবকিছুই। সো আমরা এবার তার সম্পর্কে জানি, তার অবদান কি। Wordsworth, along with Coleridge, launched the Romantic age in English literature with the publication of Lyrical Ballads in 1798. অর্থাৎ 1758 সালে ওয়ার্ডসওয়ার্থ এস টি কোলরিজের সাথে
রোমান্টিক এজের সূচনা করেন ইংলিশ লিটারেচারে এবং তারা পাবলিশ করেন লিরিক্যাল ব্যালাডস ফ্রম 1799 টু 1808 he lived at the Dove Cottage in the village of Gasmere in the Lake district of England. তিনি এই সময়টাতে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে বসবাস করেন। হিয়ার হি বিকেম ফ্রেন্ড উইথ অ্যানাদার প্রমিনেন্ট পোয়েট রবার্ট সাউদি। এই সময় তিনি হচ্ছে রবার্ট সাউদির বন্ধু হিসেবে পরিণত হন এবং ওয়ার্ডসওয়ার্থ, কোলরিডজ এবং সাউদি এরা যেহেতু এই তিনজনকে মিলেই মূলত বলা হয় যে তারা লেক পোয়েট ছিল, কেননা তারা লেক ডিস্ট্রিক্টে তারা বসবাস করতো, সেজন্য তাদেরকে লেক পোয়েট বলা হয়। দ্য ইয়ার্স 1757 এবং থেকে 1808 সালকে বলা হয় যে ইংলিশ রোমান্টিক এজের মানে ওয়ার্ডসওয়ার্থের এজের সবচেয়ে প্রমিনেন্ট একটা সময় এবং আর নোন অ্যাজ দ্য গ্রেট ডিকেড। এটাকে সবচেয়ে বড় একটা ডিকেড হিসেবে আলোচনা করা হয়, দশক হিসেবে আলোচনা করা হয়, কনসিডার করা হয়। After struggling initially, Wordsworth became one of the most renowned poets in his later years and was appointed Poet Laureate of Britain in 1843. প্রথম দিকে ওয়ার্ডসওয়ার্থ কিছুটা স্ট্রাগল করে, কিন্তু পরবর্তীতে সে অনেক বিখ্যাত পোয়েট হয়, বিশেষ করে তার পরবর্তী ইয়ারের বছরগুলোতে, এবং তাকে অ্যাপয়েন্ট করা হয় হচ্ছে পোয়েট লরেট অফ ব্রিটেনে, মানে ব্রিটেনের পোয়েট লরেট হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয় 1843 সালে। দ্য প্রিলিউড, অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এপিক, is widely regarded by critics as the greatest work, though his most popular poems is perhaps I Wandered Lonely as a Cloud, commonly known as Daffodils. প্রিলিউড নামে তার যে কবিতাটা, এই একটা অটোবায়োগ্রাফিক্যাল এপিক, এটাকে সবচেয়ে বড় কাজ হিসাবে স্বীকৃত দেওয়া হয়, যদিও সবচেয়ে পপুলার দিক থেকে তার একটা শর্ট পোয়েম, সেটা হচ্ছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, যেটাকে সবাই ড্যাফোডিল নামেও চিনে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is considered a pioneer of romanticism and one of the greatest poets in English literature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় রোমান্টিক এজ এ পায়োনিয়ার, অর্থাৎ অগ্রগামী, এবং তিনি হচ্ছে রোমান্টিক লিটারেচারের যে কবি আরও যারা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় বা গ্রেটেস্ট। তার রাইটিংগুলোর মধ্যে যেমন ড্যাফোডিল, টিনটার্ন অ্যাবে, প্রিলিউড, এগুলো। এরপর হচ্ছে উইলিয়াম ব্লেকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে উইলিয়াম ব্লেকের কন্ট্রিবিউশন হচ্ছে উইলিয়াম ব্লেক রিমেইনড লার্জলি আননোন ডিউরিং হিজ লাইফ টাইম বাট রোজ টু প্রমিনেন্স আফটার হিজ ডেথ অ্যান্ড ইজ নাও কনসিডার্ড হাইলি ইনফ্লুয়েন্সিয়াল ফিগার in the history of poetry and one of the greatest British artists. লাইফ টাইমে উইলিয়াম ব্লেককে অতটা ওইভাবে পরিচিতি পায়নি সে, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর পর তার রাইটিংগুলো অনেক পড়া হয় এবং তাকে ইনফ্লুয়েন্সিয়াল ফিগার বলা হয় হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রিতে, এবং ব্রিটেনের গ্রেটেস্ট আর্টিস্টদের মধ্যে একজন ভাবা হয়। ব্লেকস মোস্ট রিনাউন্ড ওয়ার্ক ইন পোয়েট্রি সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, considered one of the লিডিং পোয়েটিক ওয়ার্কস অফ দ্য রোমান্টিক ইরা। ব্লেকের সবচেয়ে ভালো যে কাজটা, বিখ্যাত যে কাজ, সেটা হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, এবং এটাকে কনসিডার করা হয় রোমান্টিক যুগের সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি। দ্য কালেকশন often contains poems with similar themes and at times the same title to contrast the innocent worlds of childhood in Songs of Innocence with the corruption and repression of the adult world in Songs of Experience. মানে সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের কি রাইটিং বা কী ধরনের কি রাইটিং বা কোন জিনিসগুলোকে তিনি ফোকাস করছে সেগুলো নিয়ে এই লাইনগুলোতে বলছে। ব্লেক ক্লেইম টু এক্সপিরিয়েন্স ভিশন থ্রুআউট হিজ লাইফ। তার সারা জীবন ধরে ব্লেক সবসময় ক্লেইম করে এসেছে তার এক্সপিরিয়েন্স ভিশনগুলো। হি রেভার্ড দ্য বাইবেল বাট ওয়াজ হস্টাইল টু দ্য চার্চ অফ ইংল্যান্ড অ্যান্ড অর্গানাইজড রিলিজন ইন জেনারেল। তিনি রেভার্ট করেছেন বাইবেলের, কিন্তু আবার তিনি ইংল্যান্ডের যে চার্চ সেটার বিরুদ্ধে কথা বলেছেন এবং অর্গানাইজ করেছেন এই ধর্মকে ইন জেনারেল।
His poetry and art often created mythical worlds full of gods and powers, and sharply criticized industrial society and the oppression of the individuals. তার কবিতার ভিতরে তিনি প্রায় মিথিক্যাল যে গডস পাওয়ার্স এগুলোকে নিয়ে এসেছেন, এবং তিনি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে ক্রিটিসাইজ করেছেন, এবং ব্যক্তিকে যে অপ্রেসড করা হয়েছে বা দমন পীড়ন করা হয়েছে সেগুলোর অপোজ করেন তিনি। Blake is considered a key figure in Romanticism for his emphasis on subjective vision and the power of imagination. ব্লেককে কি ফিগার বলা হয়, মানে মেইন ফিগার বলা হয় রোমান্টিসিজমের, এবং কারণ হচ্ছে তার সাবজেক্টিভ ভিশনের কারণে এবং তার ইমাজিনেশনের পাওয়ারের কারণে। হি ইজ অলসো হাইলি রিগার্ডেড ফর হিজ expressiveness and creativity, as well as the philosophical and mythical undercurrents in his works. অর্থাৎ তার রাইটিংগুলোর কোন কোন বিষয়গুলোর জন্য তাকে ইয়ে করা হয় সেটার কথা বলছেন। In 2002 উইলিয়াম ব্লেক ওয়াজ প্লেসড 30, আচ্ছা এখানে বিবিসির একটা রিপোর্টের কথা বলা হচ্ছে যে বিবিসির পোল অনুযায়ী 100 গ্রেটেস্ট ব্রিটেনের যে নাগরিক বা রাইটার বা আর্টিস্ট, সেটার ভেতরে এই উইলিয়াম ব্লেক 38তম প্লেস পায়। তো তার যে ফেমাস রাইটিংগুলো সেটা হচ্ছে টাইগার, লন্ডন, এবং হি ডিড দোজ ফিট ইন এনসিয়েন্ট টাইম, এই আরেকটা রাইটিং। সো এই তিনটা রাইটিং তার অনেক বিখ্যাত। সো আমরা যদি এখন চিন্তা করি যে আমরা এই কিভাবে লিখবো এই প্রশ্নটা, আমি যে আলোচনাগুলো করলাম এইগুলোই যদি তোমরা লিখে দিয়ে আসতে পারো তাহলেই হয়ে যাবে। অর্থাৎ প্রথমে ইন্ট্রোডাকশন, লাস্টে কনক্লুশন, এবং মাঝখানে রোমান্টিক যে 5-6টা কবি, সেই কবিরা কি কি করেছেন। এটার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কবি পরিচিতি একটু, তার রাইটিংয়ের ফিচার বা থিম এটা একটু, এবং তার বিখ্যাত রাইটিং। সো এই চিন্তাটা মাথায় নিয়ে লিখলেই মূলত যে আলোচনাটা এখানে রয়েছে সেগুলোই তোমাদেরকে লিখতে হবে। সো আশা করি এটা এখন তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা লিখতে পারবে। সেই সঙ্গে তোমাদের যে নোট গাইড যেটা রয়েছে সেখান থেকেও তোমরা আইডিয়া নিতে পারো। সো নোট গাইড এবং আমার এই আলোচনা দুইটা মিলে তোমরা তোমাদের হ্যান্ড নোট তৈরি করবে এবং সেভাবে লিখবে। তোমাদের বইতে যেটা রয়েছে সেটা কিন্তু ওই লেভেলের বা অত ভালো না, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে আলাদা করে এবং পয়েন্ট আউট করে প্রতিটা কবির এক একটা পয়েন্ট এভাবে করে তোমরা লিখে দিয়ে আসবে, তাহলে ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। সো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে কথা হবে। টিল দেন, আল্লাহ।